ঝিল বাসে ওঠার আগেই ঝিলকে কয়েকজন গুন্ডা ঘিরে ধরে আর ঝিলকে তারা তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর সেই মুহূর্তেই সেখানে সাক্ষ্য চলে আসে এবং সাক্ষ্য সেই গুন্ডাদের মেরে তাড়িয়ে দেয় এবং ঝিলকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। শুরুতেই দেখা যাবে ঝিল তার পরিবারের লোকজন ও বন্ধুদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। ঝিলের বন্ধুরা তাকে এগিয়ে দিয়ে আসার জন্য বললেও ঝিল তাদেরকে মানা করে এবং তখন ঝিল একাই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। ঝিল যখন রাস্তা দিয়ে একা কিছু দূর হেঁটে চলে আসে, ঠিক সেই মুহূর্তে যখন সে বাস দেখে বাসের দিকে এগিয়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তেই কয়েকজন গুন্ডা তাকে ঘিরে ধরে এবং তারা তখন ঝিলকে বলতে থাকে যে তাদের সঙ্গে যাওয়ার জন্য। কিন্তু ঝিল তখন তাদেরকে বলে না, বলে আমার বাস আছে, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই এখন আমাকে ছেড়ে দাও, আমি এখন এখান থেকে চলে যেতে চাই। কিন্তু তখন সেই গুন্ডাগুলো তার কোনো কথাই গুরুত্ব দেয় না। তারা ঝিলকে ধরে জোর জবরদস্তি করে তার গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে তখন দেখা যায় স্বাক্ষর বাড়িতে স্বাক্ষর গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে। আর ঠিক তখনই দেখা যায় মিলি ও মিনু তারা স্বাক্ষরদের বাড়িতে চলে এসেছে। আর সেই ঝিলের জন্য আনা সেই শাড়িটা তারা সঙ্গে করে নিয়ে এসেছে চৈতিকে উপহার দেওয়ার জন্য। ঠিক তখনই তারা স্বাক্ষর সামনে গিয়ে দাঁড়ায় এবং স্বাক্ষর সামনে সেই উপহারটা দিতেই তখন সাক্ষ্য জিজ্ঞাসা করে যে কী ব্যাপার মাসি, ঝিল আসলো না কেন? তখন তার মুখে জানতে পারে যে ঝিল চলে যাচ্ছে। এরপর সাক্ষ্য কোনো কিছু না ভেবেই ঝিলকে ফিরিয়ে আনার জন্য সে বাইর হয়। এরপর এদিকে তখন দেখা যাচ্ছে যে ঝিলকে কয়েকজন গুন্ডা জোর করে তাদের গাড়িতে তোলার চেষ্টা করছে। আর এদিকে সেই মুহূর্তেই সেখানে চলে আসে সাক্ষ্য। সাক্ষ্য যখন দূর থেকে দেখতে পায় যে ঝিলকে কয়েকজন গুন্ডা ঘিরে ধরেছে এবং তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে, তখন এটা দেখে তো সাক্ষ্য অবাক হয়ে যায়। সাক্ষ্য তখন বলে, ঝিলকে আমি কতবার বলেছিলাম যে একা এই শহর ছেড়ে না যেতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। সে এই শহর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছে, এখন পড়লো তো মহাবিপদে। এরপরে সে গাড়ি থেকে নেমে এসে সেই গুন্ডাদের সামনে দাঁড়ায়। আর গুন্ডাদের বাধা দিতে থাকলেই তখন গুন্ডাদের মধ্যে একজন বলে ওঠে যে তুই তোর কাজে চলে যা, তুই আমাদের কোনো কাজেই বাধা দিস না। তখন কথা শুনে সাক্ষ্য রেগে যায় এবং সাক্ষ্য গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। আর এদিকে তখন ঝিল ভয় পেয়ে গেছে। ঝিল তখন ভয় পেয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে চুপচাপ। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে তার যেন জ্ঞান লোপ পেয়ে গেছে। সে এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং সাক্ষ্য ও গুন্ডাদের লড়াইগুলো দেখছে। এরপর যখন গুন্ডাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় সাক্ষ্য, তখন সাক্ষ্য ঝিলের কাছে এগিয়ে যায়। সে ঝিলের কাছে গিয়ে বলে, ঝিল তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? তোমার কোনো আঘাত লাগেনি তো? তখন এদিকে তখন ঝিল চুপচাপ শুধু সাক্ষর দিকেই তাকিয়ে থাকে। সে কোনো কথাই বলতে পারছে না। অন্যদিকে দেখা যায় মিলি যখন সাক্ষরদের বাড়িতে আসে, তখন সাক্ষর মা মিলিকে অপমান করলে মিলি বলে যে আমাকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই, আমরা এখন আর আপনাদের বাড়িতে কাজ করি না। আর এই যে ডাক্তারবাবু যখন আমাদের বাড়িতে গিয়ে ঝিলের নামে প্রশংসা করে আর ঝিলের কাছে বোঝায় যে ঝিল কতটা ভালোবাসে, তখন আমরা আসলে বুঝতে পারি না। কিন্তু এখানে এসে বুঝতে পারছি না যে এই ডাক্তারবাবু আসলেই অন্য একটা মানুষের মতো, যে ওখানে গেলে ভালো মানুষ সাজে, এখানে এসে দেখছি যে তার নিজের বিয়ের জন্য তোড়জোড় শুরু করেছে। আসলে ওনারা যে কী চায় সেটাই তো বুঝতে পারি না আমরা। তখন সাক্ষ্য বলে, এই যে মিলিদি, তুমি কি তো আমাকে ভুল বুঝছো, এরকম করতে পারো না মিলিদি। তখনই দেখা যায় সাক্ষ্যর মা বলে, মিলি তোর মুখে কি কোনো কথা আটকায় না? তুই এখানে দাঁড়িয়ে আমার বাড়ির ছেলেকে অপমান করছিস, কেন করছিস? তখন দেখা যায় মিলি বলে, অবশ্যই করব, কেন করব না? যে আমাদের বাড়িতে গিয়ে কথা শুনিয়ে আসে তোমার ছেলে। আর একটা কথা, তুমি যে আমার বোনকে এই বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করেছো, এটা কিন্তু ভুলেও করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই বাড়িতে বিয়ের দিন এসে কেউ যদি কোনো কথাও বলে না, আমি কিন্তু বলে দেবো এই ডাক্তারবাবুর প্রথম স্ত্রী ঝিল তাকে ডিভোর্স করে এই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছে। তখনই সে চৈতি বলে, তুমি আমাকে অপমান করছো মিলি? তখনই মিলি বলে, না না, নতুন বউ তোমাকে কেন অপমান করব? অতটা সাহস নেই যে তোমাকে অপমান করার মতো। আর তোমাকে একটা কথা বলি, তুমি এত রাতে এখানে কেন? বিয়ের আগে কি রাত কাটাচ্ছ শ্বশুর বাড়িতে নাকি? কথাটা শুনে রেগে যায় চৈতি আর বলে, এরকম কথা কেন বলছো? তখনই দেখা যায় যে সাক্ষর মা বলে, মিলি তুই এরকম কথা বলছিস কেন? ও আমাদের বাড়িতে আসতেই পারে, শপিং করেছি এটা দেখতে এসেছে। তখনই মিলি বলে, হ্যাঁ তোমাদের বড়লোক ঘরে ব্যাপার স্যাপার তো বুঝি না। আসলে আমার বোনের সাথেও এরকম হয়েছে তো, ওকেও এরকম কথা শুনিয়েছো তো, ওর সঙ্গে এরকম হয়েছে বলেই আমি জিজ্ঞাসা করলাম যে বিয়ের আগে এখানে থাকছে নাকি। আসলে বড়লোকদের ব্যাপার স্যাপার তো আমরা বুঝে উঠতে পারি না, তাই বললাম। আসলে কিছু মনে করো না। কিন্তু বড় ম্যাম,
আমি কিন্তু এক ঠিক কথাই বলেছি। ভুলেও কিন্তু আমার বোন ঝিলকে এখানে নিমন্ত্রণ করে আসতে বলো না। কারণ বিয়ের দিন কেউ কোনো কথা না বললেও আমি কিন্তু বলবই। কথাটা বলে দিলাম। তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। তখনই চৈতি বলে, তুমি এখানে এসে আমাদেরকে অপমান করতে পারো না। তখনই দেখা যায় যে মিলি বলে, আমি অপমান করছি না, আমি শুধু কথার কথা বলছি। আসলে আপনি তো খুব ভালো মানুষ, তাই কথাগুলো বলে দিলাম। তখনই চৈতি বলে, তোমার কথার কোনো অর্থই বুঝলাম না। তখনই মিলি বলে, বুঝতে হবে না তো। আসলে আমি যখন এখানে আসছিলাম, মা আমাকে বারবার করে নিষেধ করেছিল যে আমি যেন ওই বাড়িতে না যাই। ওই বাড়িতে গেলে আমাকে সবাই কথা শোনাবে। কিন্তু দেখো, তাও আমি চলে আসলাম ডাক্তারবাবুর ফোনটা দিতে। আর এসে সবার কথা শুনছি। আসলে আমি মানুষটাই এমন, কিন্তু কথা শুনেও না আমি চুপ থাকতে পারি না। আমিও মুখে মুখে প্রতিবাদ করি। এই জন্যই তো আমাকে সবাই খারাপ বলে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তখনই চৈতি মনে মনে বলে, যখন এত দূর করছে করে নাও, দেখবে বিয়ের পরে তোমরা কি করে এই বাড়িতে আসতে পারো। আমি তোমাদের এই বাড়িতে আর আসতেই দেবো না। এখন আমাকে চুপ করে থাকাটাই ভালো হবে। এখন কথা বললে সেটা সমস্যা হবে। এই জন্য চুপ করে থাকাটাই ভালো হবে। তখনই দেখা যায় সাক্ষ্য বলে, মিলিদি, তুমি এভাবে কথা বলছো কেন? দেখো, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা না। তখনই দেখা যায় যে সাক্ষ্যর মা বলে, সাক্ষ্য তুই ওর কথা এভাবে কথা বলছিস কেন ওর সাথে? ওরা আমাদের বাড়িতে কাজ করতো। তখনই দেখা যায় মিলি বলে, হ্যাঁ, আমরা এই বাড়িতে রান্নার কাজ করতাম। মা রান্নার কাজ করতো, তাই বলে কি আমরা মানুষ না? আমাদের কি আত্মসম্মান বলতে কিছুই নেই? আসলে ডাক্তারবাবু, ও বাড়িতে গিয়ে অনেক অনেক কিছুই তো ঝিলকে তার ভালোবাসার কথাগুলো বলে। সেই জন্যই আর কি আমি এখানে আসলাম আর বললাম, আচ্ছা আমি এখানে থাকবো না বড় মামু, আমি এখন আসছি। এই বলে সেখানে চলে যায়। তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে, হ্যাঁ মিলি, এখন আয়। আর ঝিলকে যাওয়ার আগে আমি তোদের বাড়ি একবার ঘুরে আসবো। এরপরে দেখা যায় যে মিলি সেখান থেকে চলে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝিল তার ব্যাগপত্র গোছাতে থাকে চলে যাওয়ার জন্য। তখন মিনু তার কাছে এসে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, ঝিলমা তুই যাস না, তুই যাস না, তুই গেলে আমি থাকতে পারবো না। তখনই দেখা যায় যে ঝিল বলে, মা তুমি এভাবে কান্না করো না। এভাবে কান্না করলে কি আমি যেতে পারবো বলো? তুমি তো সব কিছু জানো, আমাদেরকেও তো টাকার প্রয়োজন আছে। আমি অন্য শহরে যেয়ে কাজ করলে অনেকগুলো টাকা পাবো, আর তোমাকে বাসায় কাজ করতে হবে না, কারণ রান্নারও কাজ করতে হবে না তোমার। এই জন্যই তো আমি যাচ্ছি। আর আমি তো এখন বড় হয়ে গেছি, আমি তো এখন আর সেই ছোট্ট ঝিলটা নেই। তখনই দেখা যায় যে মিলি বলে, ঝিল আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি যাই যে তুই যাস না। তুই গেলে আমি থাকতে পারবো না, তুই আমার সব কিছু, তোরাই তো আমার সব, বল। তোরা এভাবে চলে যেতে পারিস না ঝিল। তখনই ঝিল বলে, ও মা তুমি এভাবে বলো না, তুমি তো সব কিছুই জানো বলো, তারপরে তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? তুমি এভাবে কথা বলো না, তাহলে আমার ভালো লাগবে না। তোমার চোখের জল আনবে না। তোমার এই জন্য এই বাড়িতে ভালো লাগে না। সবাই শুধু চোখের জল আনে। তুমি কেন মা এভাবে কথা বলছো? তোমার মেয়ে বড় হয়ে গেছে। এখন দেখো, আমি তো আর আগের সেই ছোট্ট ঝিলটা নেই। আর কত আমার থেকে ছোট ছোট মেয়েরা অন্য শহরে গিয়ে কাজ করছে, তাদের তো কিছুই হয় না। তুমি তো জানো যে বড় মামুর বন্ধুর বাড়িতে যেয়ে উঠবো, তার ফার্মেসিতেই কাজ করব। এই জন্য কোনো সমস্যাই তো হবে না। পরিচিত জায়গায় পরিচিত মানুষই থাকবে, এই জন্য তুমি আর কোনো চিন্তা করো না। তখনই ঝিলের বন্ধুরা বলে, ঝিল আমরা একটুও রাজি হচ্ছি না যে তুই চলে যাস। ওই মানুষটার জন্য তুই চলে যাবি? ওই বাজে মানুষটার জন্য তুই আমাদেরকে ছেড়ে দিবি ঝিল? বল, তুই আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের গানের কি দলের কি হবে তুই ভাব। আমাদের গানের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। তুই যাস না ঝিল। তখনই ঝিল বলে, এখন চুপ কর তো, আমি এই বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। এরপর অন্যদিকে দেখা যায় যে স্বাক্ষর গায়ে হলুদের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। স্বাক্ষর কাকিমা গায়ে হলুদের সব অনুষ্ঠান নিজে হাতে পালন করছে, সেখানে সাক্ষ্যকে নিয়ে আসা হয়। স্বাক্ষর দুই বোন। সাক্ষ্য খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে কিচ্ছুই করার নেই। তখন সাক্ষ্য মনে মনে ভাবে যে এটা হতে পারে না। আমি চেয়েছিলাম ঝিলকে বিয়ে করতে, ঝিলের সঙ্গে সংসার করতে, কিন্তু ঝিল অন্য কাউকে ভালোবাসে, ঝিল আমাকে কখনো ভালোবাসেনি। আসলে আমিই ভুল ছিলাম। আমি ওকে ভালোবেসে কাছে টেনে নিতে চেয়েছিলাম, কিন্তু ও কী করলো, ও অন্য কাউকে ভালোবাসলো। এই কথাটা যদি আমাকে আগেই বলে দিত তাহলে এতটা হয়তো এমনটা হতো না। আমি হয়তো ওকে এতটা ভালোবাসতাম না, কিন্তু এখন কি করব? এখন তো আমি ওকে ছাড়া কিছুই ভালো লাগছে না আমার। তারপরে ওনাদের দেখা যায় যে বাড়ির আত্মীয় স্বজন স্বাক্ষর কাকিমাকে ডেকে বলে যে আগের বউয়ের সঙ্গে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? তখনই স্বাক্ষর কাকিমা বলে, হ্যাঁ, ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমাদের সাক্ষ্য, তাই তো আমরা এত ধুমধাম করে স্বাক্ষর বিয়েটা দিচ্ছি। তখনই বাড়ির অতিথিরা বলে যে আসলে আমরাও এতটা ভাবিনি যে এত ভালো ছেলের সঙ্গে ওরকম একটি বস্তির মেয়ের সঙ্গে বিয়ে হবে। ওই মেয়ে যে কী করে যায় স্বাক্ষর সঙ্গে, এটাই তো বুঝতে পারি না।
তখনই স্বাক্ষর কাকিমা বলে, হ্যাঁ এটাই তো বড় কথা, আমরাও তো এটাই বলেছিলাম যে স্বাক্ষর সঙ্গে ওই বস্তির ওই ঝিলকে কি মানায়, এই জন্যই তো ডিভোর্সটা করিয়ে এখন চৈতির সঙ্গে বিয়েটা দিচ্ছি। এখন যে আমাদের বাড়ির বউ হয়ে আসবে সে অনেক বড় লোক, অনেক বড় লোক বাড়ির শিক্ষিত মেয়ে। ডক্টর স্বাক্ষর সঙ্গেই তো পড়াশোনা করে, বিদেশ থেকে এসেছে, সেই মেয়ের সঙ্গেই তো আমরা বিয়েটা ঠিক করেছি, অনেককেই দুজনকে মানাবে ওদের। তখনই দেখা যায় যে অতিথিটা বলে যে আসলে তোমাদের পছন্দ আছে, তোমরা যা করেছো ছেলেটার মঙ্গলের জন্যই তো করেছো। এরপরে অন্যদিকে তখন দেখা যায় যে ঝিলকে কেউ বোঝাতে পারে না। তখন ঝিলের বন্ধু মধু বলে, দেখ ঝিল, তুই এভাবে গেলে পরে কিন্তু সত্যি আমাদের ক্ষতি হয়ে যাবে, তুই যাস না। আর তখনই দেখা যায় যে মিনুকে বলে, আন্টি আপনি একটু ঝিলকে বোঝান না, ঝিল যেন না যায়, ঝিল কেন আমাদেরকে ছেড়ে চলে যাবে, ঝিলকে ছাড়া আমরা থাকতে পারবো না, ভালো থাকতে পারবো না, ও কেন চলে যাবে আমাদেরকে ছেড়ে, ও এটা করতে পারে না। তখনই দেখা যায় যে ঝিল বলে, আমি তো বলছি আমি কারোর কথা শুনবো না, তোরা কি আমার বন্ধু নাকি শত্রু বলতো, আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি একটু আমার কেরিয়ারটা ভালো করে গোছাতে চাইছি, আর তোরা আমাকে বাধা দিচ্ছিস কেন রে, আমার কেরিয়ারটা ভালো হলে তোরা কি খুশি হবে না। তখনই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে, না ঝিল সেরকম কোনো কথা না, কিন্তু চোখে ছেড়ে থাকতে পারবো না, দেখ তোকে নিয়ে তো আমরা কত স্বপ্ন দেখেছিলাম যে আমরা একসঙ্গে গান করব, কিন্তু এটা কি হচ্ছে বল, তুই চলে গেলে তো আমাদের গানের সব কিছু নষ্ট হয়ে যাবে, আমাদের গানের দল আর চলবে না, তখন কি করব। তখনই ঝিলের আরেক বন্ধু বলে ওঠে যে ঝিল, তুই যদি বলিস তাহলে ওই লোকটাকে আবার ধরে নিয়ে এসে আমরা শিক্ষা দিতে পারি। তখন এই কথা শুনে ঝিল রেগে যায়, সে রেগে গিয়ে বলে, তোদেরকে আমি বলেছি যে ওকে শিক্ষা দিতে হবে, বলেছি কি, ও আমার সঙ্গে কোনো অন্যায় করেনি, যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই যেটা সমাধান করে এসেছি, ওর কি কোনো দোষ ছিল বা আমারই কি কোনো দোষ ছিল। যখন আমাদের এই বিয়েটা আমি হয়েছিলাম, তখনই তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পরবর্তীতে ডিভোর্স করে নেব, কিন্তু এখন এত কথা কেন হচ্ছে, আমি কথা দিয়েছিলাম বলেই তো আমি ডিভোর্সটা করে দিয়েছি, তারপরেও তোরা এত এত প্রেশার কেন দিচ্ছিস, এটাই তো আমি বুঝতে পারছি না। এদিকে তখন দেখা যায় সাক্ষ্যকে, সাক্ষ্যর গায়ে হলুদ চলছে। তখন সাক্ষ্য বিরক্ত হয়ে তার কাকিকে জিজ্ঞাসা করে যে কাকিমা, এটা আর কতক্ষণ চলবে, আমার তো এসব কিছুই ভালো লাগছে না।